নমস্কার, আমি কৃষ্ণা। বং ইন বের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকের ভিডিওটা আমাদের হাওয়াই ট্রিপের সেকেন্ড ডের ভিডিও। এখন আমরা যাচ্ছি হাওয়াইয়ের ওয়ার্ল্ড ফেমাস জায়গা পার্ল হারবারে। হোটেল থেকে বেরিয়েই দেখছি খুব বৃষ্টি হচ্ছে। জানি না আজকে সারাদিনটা কেমন যাবে। আর সত্যি কথা বলতে আইল্যান্ডের ওয়েদার তো খুবই আনপ্রেডিক্টেবল থাকে। এখন তো বৃষ্টি হচ্ছে, দেখবেন কিছুক্ষণ বাদেই রোদ উঠে যাবে। গাড়ি আমরা পার্ক করে দিয়েছি। এবারে ঢুকছি পার্ল হারবার হিস্টোরিক সাইটসে। গেটে যখন পৌঁছেছি তখন আমাদেরকে বলা হয়েছে যে ক্যামেরা ব্যাগ ভিতরে নিয়ে যাওয়া যাবে না। আর এই ধরনের টুরিস্টি প্লেসে গাড়িতেও ব্যাগ রাখতে ভয় করছিল। বলা তো যায় না যদি কেউ গাড়ির কাঁচ টাচ ভেঙে দেয়, তাই কোনো রিস্ক না নিয়ে ব্যাগেজ স্টোরেজে আমাদের সব জিনিসপত্র রাখলাম। ওখানে চার্জেস অ্যারাউন্ড $6-7 মতো নিয়েছে। চলুন, ব্যাগ তো রাখা হয়ে গেছে, এবার ভিতরে ঢুকি। আপনাদের মধ্যে হয়তো অনেকেই জানেন যে আমেরিকান হিস্ট্রিতে পার্ল হারবারের সিগনিফিকেন্স কি। পার্ল হারবার হচ্ছে ওহাউ আইল্যান্ডের একটা প্রাকৃতিক বন্দর। 7 ডিসেম্বর 1941-এ ইউএসের নেভাল বেস পার্ল হারবারে জাপানিজ নেভি সারপ্রাইজ অ্যাটাক করেছিল। সেই অ্যাটাকে 2 থেকে 2.5 হাজারের মতন লোকের প্রাণহানি হয়েছে আর অনেকেই আহত হয়েছে। জাপান আমেরিকার অনেকগুলো নেভাল শিপস আর এয়ারক্রাফটসও ডিস্ট্রয় করে দিয়েছিল। মেমোরিয়াল সাইটে যাওয়ার আগে এখানে একটা ছোট্ট সেমিনার অ্যাটেন্ড করলাম। And as you consider the answer to some of those questions, I'd like to tell you a story. The story of a man who found something here he was not looking for. Something he never expected to find. His name was Richard Fisk. He was born in 1922 in Boston, Massachusetts. And in 1940 he would enlist with the Marines and be assigned as a bugler aboard the USS West Virginia. সেমিনারটা শেষ হলো। এবারে আমরা ফেরি করে ইউএসএস অ্যারিজোনা মেমোরিয়াল সাইটে যাব। এই ফেরি রাইডের জন্য আমরা অ্যাডভান্সে বুকিং করেছিলাম। বুকিং চার্জ খুবই সামান্য, পার পারসন $1 করে। কিন্তু অ্যাডভান্সে না বুক করলে এই রাইডটা খুব তাড়াতাড়ি ফিল আপ হয়ে যায়। এখন চলুন আবার ব্যাক টু স্টোরি। জাপান অ্যাটাকের পরের দিনই, যেটা হলো 8 ডিসেম্বর 1941, আমেরিকা জাপানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। এর মাধ্যমে আমেরিকা ওয়ার্ল্ড ওয়ার 2-তে যোগ দেয়। এর কয়েকদিন পরেই জার্মানি এবং ইটালিও আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। এখন পার্ল হারবার একটি সক্রিয় আমেরিকান নৌঘাঁটি এবং একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থান। ইউএসএস অ্যারিজোনা মেমোরিয়াল দেখতে আজকের দিনে অনেক ট্যুরিস্ট আসে। জাপানের হামলাতে ইউএসএস অ্যারিজোনা জাহাজটা ডুবে গেছিল। সেই সময়ে এই জাহাজে থাকা 1100-রও বেশি নাবিক এবং মেরিন সেনা প্রাণ হারায়। ইউএসএস অ্যারিজোনা এখনও এই মেমোরিয়াল বেসের জলের তলায় আছে। আমাদের ফেরি ডেস্টিনেশনে পৌঁছে গেছে। ফেরিতে থাকাকালীনই আমাদেরকে ইনফরমেশন দেওয়া হয়েছে যে এখানে কোথায় কোথায় ভিডিও বা ফটো তোলা অ্যালাউড না। সেই জায়গাগুলো বাদ দিয়ে আপনাদের দেখাবো। এই যে দেখুন, ইউএসএস অ্যারিজোনা এখন জলের তলায়। জাহাজটা কত বিশাল এই ছবিতে দেখলেই আপনারা বুঝতে পারবেন। উপর থেকে এখনো ডুবে যাওয়া জাহাজের কিছু কিছু অংশ দেখা যাচ্ছে। Yeah, there's still 300,000 gallons of oil still trapped, but before I start running my mouth, there's proof right there. Get your cameras out, take that picture, especially. এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হলো মেমোরিয়ালটা সাঙ্কেন ইউএসএস অ্যারিজোনার উপরে। আর এখানে ডিসেম্বর 7 অ্যাটাকে মারা যাওয়া ক্রুদের নাম আপনারা দেখতে পাচ্ছেন। এটা আমার জন্য তো খুবই একটা ইমোশনাল এক্সপিরিয়েন্স। সত্যি এত হাজার হাজার লোকের নাম দেখে কেমন যেন লাগছে। আমাদের সাথে যে গাইড আছে তার কাছ থেকে জানতে পারলাম যে এখনো এই জাহাজটাতে 3 লাখ গ্যালন তেল ভেসে আছে। আর এখানে আপনারা তো দেখতেই পারছেন যে সেই তেল কন্টিনিউয়াস সমুদ্রের জলে লিক করছে। Battleship Row is right where Missouri's at. Before where the Missouri was at was the Oklahoma
পার্ল হারবার খুব একটা গভীর না, মাত্র 50 ফিট ডিপ, তাই আমরা শিপ ডুবে যাওয়া সত্ত্বেও উপর থেকে দেখতে পারছি। পার্ল হারবারে দেখার মতন অনেক কিছু আছে। প্রথম হচ্ছে ইউএসএস অ্যারিজোনা মেমোরিয়াল, তারপর পার্ল হারবার ভিজিটার সেন্টার, দেন ইউএসএস মিজোরি, ইউএসএস বোফিন সাবমারিন, আর পার্ল হারবার এভিয়েশন মিউজিয়াম। ইউএসএস অ্যারিজোনা তো আমরা ঘুরে এলাম। বাচ্চাদের জিজ্ঞেস করলাম যে সাবমারিন দেখতে যাবে, তেমন একটা কেউই ইন্টারেস্ট দেখালো না, তাই আমরা এখন যাচ্ছি ভিজিটার সেন্টার। ভিজিটার সেন্টারে দেখার আর কেনার মতন অনেক কিছু আছে, যেমন ওহাউ আইল্যান্ডের এই পাজলটাই দেখে নিন, বেশ দারুণ। আর তো আছে টি শার্ট, টুপি, মাগ, বিভিন্ন ধরনের বাচ্চাদের খেলনার জিনিস, সুভিনিয়ার্স, ফ্রিজ ম্যাগনেট, আরো অনেক কিছু, কিন্তু ওই সব কিছুরই দাম অনেক বেশি। দেখুন এখানে বিভিন্ন কালারের টি শার্টস, হুডি, আর এই জায়গাটা রিলেটেড অনেক ধরনের বুকস পাওয়া যাচ্ছে। দেখুন এখানে এত সিম্পল এক একটা টুপির দাম $27। ভাবা যায় যদি ইন্ডিয়ান কারেন্সিতে কনভার্ট করেন তখন অলমোস্ট 2-2.5 হাজার। এখানে হোটেলে যখন আমরা চেক ইন করেছি তখন ইভুকে এই শেলের মালাটা দিয়েছে ওরা, দেখতেই তো পারছেন বাবু আর সেটা গলা থেকে খুলছেন না। ও নাকি বলে পুরো ট্রিপেই এই মালাটা পরে থাকবে। এই দিকটাতে দেখুন ব্যাগ, কত ধরনের খেলনা আর হাওয়াইয়ান শার্টসগুলো পাওয়া যাচ্ছে। এই মিনিয়েচার প্লেনগুলো দেখতে একদম আসলের মতন মনে হচ্ছে, দেখুন বেশ সুন্দর, বাচ্চাদের তো খুবই ভালো লাগবে। এই ডিসপ্লেতে রাখা ট্যাঙ্কসগুলো দেখুন একেবারে আসলের মতো দেখতে। ইবু যখন ছোট ছিল তখন তো ওর চাকা হলেই হলো, ট্রাক, প্লেন, ডাম্প ট্রাক কি ছিল না বাড়িতে। পরের দিকে তো কিনতে কিনতে আর খেলনার বাক্সে জায়গাও ছিল না। ডিজনির কার বলুন, হট হুইলস বলুন, লেগো কার, লেগো ট্রাক, বাপ রে বাপ, সারা ঘরেই গাড়ি আমার। এখন যখন বড় হয়ে গেছে আর তেমন ও কেয়ার করে না। আর সত্যি কথা বলতে এত গাড়ি বাড়িতে রাখবো কোথায়, যখন আমরা নতুন বাড়িতে শিফট করি অনেক ওর খেলনা ডোনেট করে দিয়েছি। ভিজিটার সেন্টারের পাশে এই মিউজিয়ামটা, অ্যাটাকের অরিজিনাল ফটো, আর্টিফ্যাক্ট, পার্সোনাল স্টোরি, ম্যাপস, এক্সিবিটস, হিস্ট্রিটা বোঝার জন্য এটা বেস্ট স্টার্টিং পয়েন্ট। এই মিনিয়েচার ব্যাটলশিপসগুলো দেখুন কি ইন্ট্রিকেট কাজ করা, একেবারে যেন আসলের মতো। যদি আপনারা পার্ল হারবার ভিজিটার সেন্টার প্লাস মিউজিয়ামটা একটু ডিপলি বুঝতে চান তাহলে এটা শুধু মিউজিয়াম দেখা নয়, অ্যাকচুয়ালি ডিসেম্বর 7, 1941-এর পুরো স্টোরিটা স্টেপ বাই স্টেপ এক্সপিরিয়েন্স করা। বিশ্বযুদ্ধের সময় যা যা ট্রান্সমিটার যন্ত্রপাতি ইউজ করা হতো সেগুলো এখানে রাখা আছে। পার্ল হারবার অ্যাটাক করার জন্য জাপান যা যা শস্ত্র অস্ত্র ইউজ করেছিল সেগুলো এখানে রাখা আছে। এই দিকটাতে আছে যুদ্ধের সময় যেই নার্সরা সার্ভিস করেছিল তাদের ইউনিফর্ম। সত্যি যুদ্ধের জিনিস দেখলে, স্পেশালি ধ্বংস হয়ে যাওয়া জাহাজ, পুরনো ছবি বা যারা মারা গেছিল তাদের স্মৃতি,
মন খারাপ হয়ে যায়। মন খারাপ হয়ে যাওয়া একদম স্বাভাবিক। ইতিহাস হিসাবে জানা একটা জিনিস, কিন্তু যখন ভাবি যে এত মানুষের জীবন, পরিবার আর স্বপ্ন এক মুহূর্তে নষ্ট হয়ে গেছিল, তখন ব্যাপারটা অনেক বেশি হেভি লাগে। পার্ল হারবারের মতো জায়গাগুলো তাই শুধু যুদ্ধের ইতিহাস না, মানুষের কষ্ট আর স্মৃতিরও জায়গা। এই সামনে যেটা দেখছেন এটা হলো টর্পেডো। এটা কিন্তু রিয়েল। এটাকে ইউজ করা হয়েছিল যুদ্ধের জাহাজগুলোকে ধ্বংস করার জন্য। আমরা যে অ্যারিজোনা মেমোরিয়ালটা ভিজিট করে এসেছি, এটা সেটারই মিনিয়েচার ভার্সন। আপনাদের মধ্যে হয়তো অনেকেই জানে না যে আসলে পার্ল হারবারের অ্যাটাকটা হয়েছিল কেন। চলুন আপনাদের ব্রিফলি বোঝাই। জাপান ছিল খুবই অ্যাম্বিশিয়াস। 1930-তে জাপান তাদের এম্পায়ারটাকে বড় করার জন্য আর ন্যাচারাল রিসোর্স বাড়ানোর জন্য চায়না এবং এশিয়ার বিভিন্ন রিজনে অ্যাটাক শুরু করে। তাই 1941-এ আমেরিকা চায়নায় জাপানের এই অ্যাগ্রেসিভ অ্যাক্টটাকে স্টপ করার জন্য জাপানের অয়েল এক্সপোর্ট বন্ধ করে দেয়। জাপানের 80% অয়েল ইউএস থেকে আসতো, তাই তাদের মিলিটারি আটকে যায়। তখন জাপান আর ইউএস বলে চলো নেগোশিয়েট করি। ইউএস বলে চায়না ছাড়ো, জাপান বলে অয়েল দাও। দুই সাইডেরই পিস টকটা ফেল হয়ে যায়। তারপরে জাপান ডিসিশন নেয় যে সাউথ ইস্ট এশিয়ার অয়েল ফিল্ডসগুলো দখল করবে, কিন্তু সেখানে ইউএস নেভি অবস্টিকল ছিল। ইউএস নেভিকে কয়েক বছরের জন্য অফ ডিউটি করতে জাপান সিক্রেটে হাওয়াইয়ের পার্ল হারবারে অ্যাটাক করে। তারপর তো অফিসিয়ালি ওয়ার্ল্ড ওয়ার 2 শুরু হয়ে যায়। 1942 থেকে 1945 ব্যাটেল অফ মিডওয়েতে ইউএস জাপানিজ নেভিকে বড়ভাবে হারায়। ওরা স্ট্র্যাটেজি ইউজ করে আইল্যান্ড হপিং এর। প্যাসিফিকের একটা একটা আইল্যান্ড কবজা করে জাপানের মেইনল্যান্ডের কাছে পৌঁছে যায়। তারপর তো কি, হিরোশিমা নাগাসাকিতে অ্যাটমিক বম ড্রপ করা হয়। সেই তো এক ভয়াবহ কাণ্ড। শেষে 2 সেপ্টেম্বর 1945-এ জাপান আনকন্ডিশনাল সারেন্ডার করে দেয়। মোটামুটি এটা ছিল পুরো ঘটনা। পার্ল হারবার ঘোরার জন্য 4 থেকে 5 ঘন্টাই ইনাফ। পার্ল হারবার ন্যাশনাল মেমোরিয়াল ভিজিট করার জন্য তেমন একটা কোনো ফিস নেই, কিন্তু আপনাদের এখানে আসার জন্য প্রায়র রেজিস্ট্রেশনটা করে রাখতে হবে। অফিসিয়াল সাইট ফর পার্ল হারবার রিজার্ভেশন হলো recreation.gov, আর বুকিং উইন্ডো ওপেন হয় 8 উইকস ইন অ্যাডভান্স। আজকে পার্ল হারবারের ট্রিপটা বেশ ভালোই হলো। যখন হোটেল থেকে বেরিয়েছি তখন তো আপনারা দেখলেনই বৃষ্টি হচ্ছিল। আমি তো মনে মনে ভাবছিলাম যে যা, আজকে ট্রিপটা কি মাটি হলো। ঠাকুরে বাঁচিয়েছে, ভালোই ভালোই ট্রিপটা হয়ে গেল। সকাল থেকে ঘুরতে ঘুরতে ভালোই খিদে পেয়ে গেল। দেখা যাক কোথায় লাঞ্চ সারবো। আগে ব্যাগটা তো কালেক্ট করে নিই, তারপর ভাবা যাবে। বেরিয়ে যাওয়ার আগে এন্ট্রান্সে তো ছবি তুলতেই হবে। এখন কোথায় যাব সেটাই ভাবছি। বাড়ি থেকে যখন বেরিয়েছিলাম তখন মনে হলো যে সবকিছুই প্যাক করেছি। এখানে আসার পরে বুঝতে পারলাম যে ইভানের তো সক্সই নেওয়া হয়নি। তাই ভাবলাম কাছেই তো কস্টকো আছে, সেখান থেকেই তুলে নিই। এক কাজে দু কাজ, হাওয়াইয়ের কস্টকোটাও ঘোরা হবে। আর যখন এখানে আসাই হয়েছে তো লাঞ্চটাও এখানেই সেরে নিই। আজকের এই ভিডিওতেই যদি কস্টকো হলও দেখাই তখন ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, তাই সেটা আপনাদের পরের ভিডিওতে দেখাবো। বাট আই ক্যান টেল ইউ, হাওয়াইয়ের কস্টকো এক্সপিরিয়েন্স ওয়াজ মাইন্ড ব্লোয়িং। এত নতুন নতুন জিনিস দেখলাম যেগুলো মোটামুটি আমাদের বে এরিয়ার কস্টকোতে তো দেখতেই পাই না। লাঞ্চ টাঞ্চ খেয়ে এইবার শান্তি। আজকের অর্ধেক দিন তো চলে গেল, এখন সেকেন্ড হাফ অফ দ্য ডে কি করব সেটাই ভাবছি। লাঞ্চ করার পর বাচ্চারা তো হাত তুলে দিচ্ছে যে ওরা টায়ার্ড। দেখুন এইটুকুতেই টায়ার্ড হলে চলবে? তাই হোটেলের কাছাকাছি কি স্পট আছে দাঁড়ান দেখি আমার বাকেট লিস্টটা খুলে। হোটেলের কাছাকাছিতেই আছে হাওয়াইয়ের ইসকন টেম্পল। চলুন তাহলে সেখানেই যাওয়া যাক। আমাদের হোটেল থেকে মাত্র 15 মিনিটের ডিস্টেন্সে এই মন্দিরটা। এখানে মন্দিরটা ইনোগ্রেট করা হয়েছিল 1969-এ। ইনোগ্রেশনটা করেছে ইসকনের ফাউন্ডার এসি ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদের শিষ্য গৌরসুন্দর দাস এবং গোবিন্দ দাসী। মন্দিরটা ওপেন হওয়ার পর শ্রীলা প্রভুপাদ এখানে এসে অনেক দিন ছিলেন। হাওয়াইয়ের ওয়েদার আর ন্যাচারাল বিউটি ওনার খুব পছন্দ হয়।
আর পছন্দ হওয়ার কারণও তো আছে, এখানকার ওয়েদার একদম বেঙ্গলের ওয়েদারের মতো। ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে প্রথম তুলসী গাছ চাষ করা হয়েছিল এই হাওয়াইয়ের টেম্পলে। আজকে এই টেম্পলে শ্রী শ্রী রাধাকৃষ্ণ, জগন্নাথ প্রভু এবং পঞ্চতত্ত্বর পুজো হয়। টেম্পল কমপ্লেক্সেই গোবিন্দাস ভেজিটেরিয়ান বাফেও আছে, যেটা লোকালস এবং ট্যুরিস্টদের মধ্যে খুব পপুলার। আসুন আমাদের সাথে মন্দিরের ভেতরটা আপনাদের একটু ঘুরে দেখাই। মন্দিরটা ছোটর মধ্যে বেশ সাজানো গোছানো, আর বাইরে থেকেই শুনতে পাচ্ছিলাম যে মন্দিরে এখন কীর্তন হচ্ছে। চলো গিয়ে বসো। অনেক দিন বাদে মন্দিরে বসে ঠাকুরের কীর্তন শুনলাম। ছোটবেলায় বম্বেতে আমাদের বাড়ির কাছেই ইসকন মন্দির ছিল, তখন যখনই ইচ্ছা করতো তখন চলে যেতাম। আজকে সানডে, বিকালে আবার প্রসাদমও আছে, কিন্তু ততক্ষণ আর আমরা ওয়েট করতে পারবো না। একটু বাইরে বেরোলাম, মন্দিরের প্রাঙ্গণটা আপনাদের ঘুরে দেখাচ্ছি। এখানে তো দেখলেন কি বিশাল বড় আম গাছ। এখন আপনাদের যে ফলটা দেখাচ্ছি সেটা হলো ননি ফ্রুট। আমি অনেক ছোটবেলায় দেখেছিলাম যে আমার বাবা এই ফলের জুস অ্যাজ আ সাপ্লিমেন্ট খেত। উনি তো ডায়াবেটিক ছিলেন। এই ফলটার অনেক গুণ, ইটস রিচ ইন ভাইটামিন সি, অ্যাজ আ ইমিউন অ্যান্ড এনার্জি বুস্টারও কাজ করে, আর বাবার কাছে শুনেছিলাম যে ব্লাড সুগারও কন্ট্রোল করে। আজকে মন্দিরের দর্শনটা খুব ভালো হলো। আমি যেখানেই যাই সেখানেই চেষ্টা করি ওখানকার মন্দির ভিজিট করার, আমার তো খুব ভালো লাগে। আজকের কীর্তনটা এত ভালো হচ্ছিল, বাচ্চাদেরও খুব ভালো লেগেছে। তাড়াতাড়ি উঠতে তো ইচ্ছে করছিল না, কিন্তু কি করা যাবে, অন্ধকার হওয়ার আগে হোটেলে পৌঁছতে হবে। এখানে রাস্তাঘাট তো তেমন চিনি না, তাই।
চলুন তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করি। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার আপনাদের সাথে দেখা হবে আরেকটা নতুন ভিডিওতে। আপনারা সবাই খুব ভালো থাকবেন। ধন্যবাদ।